পাহাড় ধসে একের পর এক প্রাণহানি। কক্সবাজারে মাদ্রাসা শিক্ষার্থী সহ নিহত ৮ ও চট্টগ্রামে ২ জনের মৃত্যু। বৃষ্টি আর ঝড়ে বিপর্যস্ত পার্বত্য ৩ জেলা, সাজেকে আটকা কয়েকশো পর্যটক। ১০-১১জন মতো তল ওয়ালি আনার মাটি ধসে একেবারে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই? ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে সহ নিয়ে কোথাও আশ্রয় কেন্দ্রে যাইতে পারতাম। কালকে রাত থেকে আসছে, আমাদের কোনো শুকনো খাবারও দেওয়া হয় নাই। টানা বৃষ্টিতে পানির নিচে বন্দরনগরী, সীমাহীন দুর্ভোগে বাসিন্দারা। চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ। বদ্রানাটায় দড়িয়ে দিকে সব ডুবে গেছে। একদিকে যেতে চাইছে গাড়ি, কোনো দিকে যাওয়া যাচ্ছে না জলবদ্ধতার কারণে। পাহাড়ের যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন শেল্টার প্লেসে আমরা নিয়ে এসেছি। পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বদ্ধপরিকর সরকার, সুশাসন নিশ্চিতের অঙ্গীকার। গণভোটের রায় নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। দেশের রক্তপাত না চাইলে দ্রুত বাস্তবায়নের আহ্বান 11 দলের। আমার লাশ পড়ে আমি কান্দাকাটি, আমি টাকা দেবো। কাফলে কাপড়, ফুল ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। বড় ভাই আছে উনি কথা। ঢাকা মেডিকেলের মর্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ময়নাতদন্তে প্যাকেট সিস্টেম হাতিয়ে নিচ্ছে 15-20 হাজার টাকা। শোকের মধ্যে আর্থিক চাপে দিশেহারা স্বজন। ইরাকের কারবালায় লাখো মানুষের ভালোবাসায় সিক্ত খামেনি। কাল ইরানের মাশহাদে দাফন। পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার দাবি ট্রাম্পের। এবং আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে আলোচনা, ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। আইন মেনেই সিদ্ধান্ত নিয়েছেন রেফারি, দাবি সংশ্লিষ্টদের। কাল শুরু কোয়ার্টারের লড়াই। ভারী বর্ষণে পাহাড় ধসে ঝরছে একের পর এক প্রাণ। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসা শিক্ষার্থী সহ ৮ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 5 জনকে। এদিকে চট্টগ্রামের চশমাহিল ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুসহ 2 জন মারা গেছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বান্দরবানেও। টানা ভারী বর্ষণে আবারও ধসে পড়ল পাহাড়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার উপর ধসে পড়ে পাহাড়। এতে মাটি চাপা পড়ে 8 জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে। দুর্যোগকালীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে অনেক রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছিলেন। আর শিক্ষক পয়েন্ট মানে ফনাফরতে পয়েন্ট আসেল ওয়াল ভাঙে দূরে এই সমস্ত মানুষ 5 মারা গিয়ে। আমরা যখন জানতে পারছি তখনই আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে চলে আসছি। রেফারেল করে রাখলে সেখান থেকে সেই সার্ভিস দেওয়া হয়েছে। আমরা প্রতিনিয়ত মাইকিং করি, সতর্ক করি পাহাড়ের পাদদেশ থেকে যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়, যেহেতু টানা বর্ষণ হচ্ছে। কিন্তু তারপরেও তাদের অসচেতনতার কারণে এই পাহাড় ধস হয়। পাহাড় ধসের ফলে ওরা চাপা পড়ে এবং এই দুর্ঘটনাগুলো হয়। এদিকে বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়েছে, এতে 6টি বসতঘর ভেঙে গেছে। ফায়ার সার্ভিস জানায় অব্যাহত বৃষ্টিতে ঝুঁকি নিয়েও পাহাড়ে বসবাস করছে শত শত পরিবার। শঙ্কা থাকায় অনেকেই সরে যান দুর্ঘটনা কবলিত এলাকা থেকে। ভারী বর্ষণ হচ্ছিল, আমরা একটা বিকট শব্দ শুনে দেখি পিছন থেকে ভেঙে চলে আসছে। করে একটা অনেক বড় বিকট শব্দ এবং পুরো ভেঙে আমার পুরো একটা সাজানো গোছানো বাড়ি নতুন করছি, এটা পুরোটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এখন মাটি ধসে একেবারে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, মানে মালামাল সহ একেবারে। বাসায় মানুষ ছিল, ভালো ছিল যে আমরা 5 মিনিট আগে বাসা থেকে বেরিয়ে গেছিলাম। বেলা 12:30টার দিকে চট্টগ্রাম নগরীর চশমাহিল এলাকার মেয়র গলিতে পাহাড়ের একাংশ ধসে গিয়ে এক শিশুর ওপর পড়ে। এতে সাইমা নামে 12 বছর বয়সী ওই শিশু মারা যায়। 1 ঘন্টা পর মাটির নিচ থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মারা যান আরও একজন। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে টানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে বন্দরনগরের চট্টগ্রামের বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম কক্সবাজার রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
আস্ত একটি সড়ক ডুবে গেছে পানিতে, এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, কোথাও আবার হাঁটু পানি মারিয়ে চলাচল করছে কর্মজীবী মানুষ। সকাল থেকে একটানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর চকবাজার, কাতারগঞ্জ, আগ্রাবাদ, আনোয়ারা সহ বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় তৈরি হয় চরম দুর্ভোগ। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। রোডের মধ্যে তো প্রচুর পানি, বদ্রাহাটের দড়ি এদিকে সব ডুবে গেছে, কাতালগঞ্জ সহকার। গাড়ি কোনো দিকে যাওয়া যাচ্ছে না জলবদ্ধতার কারণে। চারিদিকে মানে পেট পর্যন্ত মানে গলা বন্ধ, পাঁচটা অফিসের পানি বেশি, অনেক কষ্ট হচ্ছে, গাড়ি চলানি যাচ্ছে না একবারে। জরুরি কাজটা যাওয়া যায় না, ওটার জন্য বেশি কষ্ট পাই। যারা পাহাড়ে থাকে তাদেরকে শেল্টার হাউসে নিয়ে আসার জন্য, এবং বিশেষ করে যেসব জায়গায় ড্রেনে এই যে পাহাড়ি ঢল আসার কারণে প্রচুর পরিমাণে বালি চলে এসেছে, ড্রেনগুলো আমরা আমাদের পরিচ্ছন্ন কর্মীরা ক্লিন করছে বিভিন্ন জায়গায়। রেল লাইনের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে থাকায় চট্টগ্রাম কক্সবাজার রুটের সব ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সকালে বিশেষ ট্রেনে নগরীর 16 শহর জ্বালানি হাট সেকশনের প্লাবিত স্থান পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী। মূল লক্ষ্য হচ্ছে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে আমাদের যাত্রীদেরকে এবং রেলকে রক্ষা করা। সেই কারণে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিন হতে পারে ভারী বৃষ্টি। এতে নদ নদীর পানি বেড়ে 4 বিভাগে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে আগামী 3 দিনে। একই সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও ফেনী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে আগামী 3 দিনে। আবহাওয়া দপ্তর বলছে দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 237.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান নগরীর উত্তর আগ্রাবাদের পানোয়ালাপাড়া এলাকায় পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্লাবিত প্রত্যেক জেলায় 200 মেট্রিক টন চাল ও 10 লাখ টাকা এবং শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিনিয়ত মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সার্বিক তত্ত্বাবধান করা হচ্ছে বলেও সংসদে জানান মন্ত্রী। গত কয়েকদিন যাবৎ বিশেষ করে আমাদের বৃহত্তর চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। আমরা গতকালকে প্রত্যেকটি জেলায় 200 মেট্রিক টন করে চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি, এবং আমাদের কিছু শুকনো খাবার রয়েছে প্যাকেটজাত, ওগুলো আমরা বিতরণ করতে বলেছি। প্রতিনিয়ত আমরা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলছি, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করবে, এগুলো ওনারা বিতরণ করবেন। শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি জানিয়েছেন, সুশাসন নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর। জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ সহ পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করা হবে। 1996-এর পর আবারও 2010 সালের কেলেঙ্কারিতে ধস নামে শেয়ার বাজারে। বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ভঙ্গুর পুঁজিবাজার ধারাবাহিকভাবে আর শক্ত অবস্থানে দাঁড়াতে পারেনি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এবার পুঁজিবাজারের সংকট কাটাতে নড়ে চড়ে বসেছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিত করা হবে, বিচার নিশ্চিত করা হবে কেলেঙ্কারিতে জড়িতদের। বলেন, বীমা খাতের অনিয়ম নিয়েও তদন্ত হচ্ছে। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। আর এক প্রশ্নের জবাবে কৃষিজ উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন সংসদ নেতা। বর্তমান সরকার কৃষিকে সনাতনী আর শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে নিয়ে এসে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক এবং টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বেশ অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে।
কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে শিক্ষা বাজেট 5% উন্নীত করা হবে। জানান, পর্যায়ক্রমে বেতন বাড়বে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। এদিকে অধিবেশন শুরুর আগেই সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ খবর নেন তিনি। দেশের সেবায় নিজেদের প্রস্তুত করতেও উৎসাহ দেন সরকার প্রধান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় নিয়ে সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে 11 দলীয় জোটের সেমিনারে অভিযোগ করেন তিনি। এ সময় দেশে নতুন করে রক্তপাত এড়াতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অন্য নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে রাজধানীর কাকরাইলে 11 দলীয় ঐক্যের সেমিনার। জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আয়োজনে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করে বক্তারা বলেন, নতুন করে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের বিকল্প নেই। যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে সরকার। বলেন, যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারাই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। এ সময় জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। মজলুম ছিলাম, আন্দোলন করেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় সরকার ভোটে কাজে লাগাতে চাই ইসি। সে অনুসারে চলছে প্রস্তুতি। রাজধানীর একটি হোটেলে বিদেশি সংস্থাগুলোর সংলাপে অংশ নিয়ে কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামীতেও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইউ সম্পৃক্ত থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। আসছে অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। রোডম্যাপ তৈরির কাজ এগিয়ে নিচ্ছে ইসি। বিধি সংস্কারে অংশীজনদের মতামত নেওয়াও শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নির্বাচন পর্যবেক্ষণ সুপারিশ নিয়ে 2 দিনব্যাপী সংলাপ আয়োজন করেছে ইউরোপীয় ইউনিয়ন পার্টনারশিপ ফর ডেমোক্রেসি ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম। নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার সুপারিশ প্রত্যাশা করে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায় কমিশন। জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এক না, তারপরেও অংশীজন সহ সবার সুপারিশ পর্যালোচনা করে সামনে নির্বাচনে সংস্কার অধিকার ও বাস্তবায়নে চেষ্টা করবে নির্বাচন কমিশন। আমরা মনে করি গণতন্ত্রের উত্তরণে এটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়ন আগামীতেও সম্পৃক্ত থাকবে বলে জানান রাষ্ট্রদূত মাইকেল মিলার। আমরা নির্বাচন কমিশনের সাথে ধারাবাহিক কাজে সম্পৃক্ত থাকতে চাই। নারী সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে আরো বেশি নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত করা যায় সেটা নিয়েও নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। 2 দিনের এই সংলাপ ভবিষ্যতের কর্মপন্থা তৈরিতে ইসিকে সহায়তা করবে বলে মত দেন আলোচকরা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রতিমন্ত্রী পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি হলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক মহাসচিব আইরিন খান। আর রাষ্ট্রদূত পদমর্যাদায় উপস্থায়ী প্রতিনিধি করা হয়েছে শিক্ষাবিদ ও গবেষক AK-M ওয়াহিদুজ্জামানকে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করা আইরিন খান আগামী মাসে সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব সংক্রান্ত দায়িত্ব এবং বাংলাদেশের নিয়মিত কূটনৈতিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মিশরকে 3-2 গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করলেও এখনো আলোচনায় শ্বাসরুদ্ধকর সেই ম্যাচ। নানা বিতর্ক উস্কে দিয়ে আর্জেন্টিনা দলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন মিশরের হেড কোচ হোসাম হাসান। শুধু কোচই নন, মিশরের ফুটবলার মোস্তফা জিকো রেফারিকে অন্যায্য ও নিষ্ঠুর বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আটলান্টা থেকে বিস্তারিত জানবো সাজিদ মুস্তাহিদের কাছে। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছিল দ্য ফারাও খ্যাত মিশর, কিন্তু খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোমেরো এবং লিওনেল মেসির ব্যাক টু ব্যাক গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তে, আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের হেডারে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচের আসল নাটকীয়তা জমে ওঠে শেষের ঠিক আগ মুহূর্তে। আর্জেন্টিনা ডি বক্সে ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান মিশর অধিনায়ক মোহাম্মদ সালাহ। পেনাল্টির জোরালো দাবি তুললেও ফরাসি রেফারি ফ্রাসোয়া লাতেক্সিয়া খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এমনকি ভিএআর রেফারিকে সাহায্য করতেও এগিয়ে আসেনি। এর ঠিক আগেই মিশরের আরেকটি গোল বাতিল করে দেয়া হয় ভিএআর এর মাধ্যমে, যা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বব্যাপী। আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে রেফারি এবং ভিএআর থেকে সুবিধা পাচ্ছে এমন দাবি করে আসছেন অনেকেই। এবার ইজিপ্টের বিপক্ষে ম্যাচের শেষে এমন প্রশ্ন তুলেছেন খোদ ইজিপ্টের কোচ। পুরো ম্যাচটা পরিষ্কারভাবে সাজানো ছিল, সবকিছুর পেছনে কাজ করেছে টাকা আর বাণিজ্যিক স্বার্থ। যদি আর্জেন্টিনাকেই জেতানোর এত ইচ্ছা থাকে, তবে আমাদের বাকিদের এই টুর্নামেন্টে ডেকে আনার কি দরকার ছিল? আর্জেন্টিনা দল গেল বিশ্বকাপ জিতলেও সেই শিরোপা ছিল না বিতর্কমুক্ত। এবারও শিরোপার দিকে যত এগিয়ে যাচ্ছে মেসির দল, ততই বাড়ছে বিতর্ক, হচ্ছে সমালোচনা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আটলান্টা, যুক্তরাষ্ট্র। অবৈধ বিদেশ যাত্রা ও প্রতারণা বন্ধে এবার দেশের সব রিক্রুটিং এজেন্সিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে যাচ্ছে সরকার, যেন বিএমইটির ওয়েবসাইটে দেখে ভালো প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রবাসগামীরা। সময় সংবাদকে কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তবে বাইরের নেতাদের সংখ্যা এমন উদ্যোগে নতুন উদ্যোক্তাদের সুযোগ বন্ধের পাশাপাশি শ্রমবাজার চলে যাবে গুটি কয়েকজনের সাথে। সাইফুল ইসলামের রিপোর্ট। বিদেশ যেতে 2023 সালে একটি রিক্রুটিং এজেন্সিতে টাকা জমা দেন নারায়ণগঞ্জের বাসিন্দা মোহাম্মদ নাদিম। এরপর কপালে নানা ভোগান্তি জুটলেও হাতে আসেনি ভিসা, বিএমইটির ছাড়পত্র। প্রমাণের ভিসা তো হয়নি, তোমরা লিথুনিয়া ট্রাই করো। তারপরে বলতেছে যে লিথুনিয়াটা হইব না, তোমরা ক্রোয়েশিয়া ট্রাই করো। পরে বলতেছে যে এটার ভিসার ইয়াটা ভালো না, তোমরা ফ্রান্সে একটা ভালো একটা চান্স আছে, তোমরা যেহেতু কাজ জানো, ওয়ার্ল্ডিংয়ের কাজ জানো, তোমরা ওইটার ভিতরে ট্রাই করতে পারো। কয়েক মাস ধরে আমরা কল দিতেছি, কলও ধরে না। এমনকি লাস্ট 2-3 বার অফিসে গেছি, অফিসে গিয়ে কাউকে আমরা পাইনি। তার মতো অনেকেই আছেন পরিবারকে সচ্ছল করার আশায় নিজেকে উজাড় করলেও এজেন্সির গাফিলতি প্রতারণায় হয়েছেন নিঃস্ব। দালালের খপ্পরে পড়ে হয়েছেন লাশ, পড়েছেন জিম্মি দশায়। কারো জীবন বিপন্ন হয়েছে ভূমধ্য সাগরে, মরুভূমিতে। এমন ঘটনাচক্র বন্ধে এবার অসাধু এজেন্সির বিরুদ্ধে সরকার কঠোর হতে যাচ্ছে বলে সময় সংবাদকে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। টাকা দিচ্ছে, প্রচারিত হচ্ছে, সেইগুলো আবার আমাদের সালিসি ব্যবস্থা করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু গ্রেডিংটা করতে পারি এই লাইসেন্সগুলো, তাহলে এই খাতে একটা শৃঙ্খলা আনতে পারবো। প্রবাসী মন্ত্রণালয়ের তথ্য, দেশে বর্তমানে নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি রয়েছে 2836টি। এসব প্রতিষ্ঠানের বিগত দিনের কার্যক্রম বিশ্লেষণ করে ভাগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে, যেন বিএমইটির ওয়েবসাইটে দেখে ভালো এজেন্সিতে যোগাযোগ করতে পারে বিদেশগামীরা। যারা ভালো কাজ করছে, আমাদের দেশের মানুষের জন্য সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করছে দেশের বাইরে, তাদের কাজের পারফরমেন্সের ভিত্তিতে লাইসেন্সগুলোকে একটা গ্রেডিং পদ্ধতির মধ্যে নিয়ে আসা। তবে সরকারের এমন উদ্যোগ এখানে নতুন ব্যবসায়ীদের সুযোগ যেমন বন্ধ করবে, তেমনি শ্রমবাজার চলে যাবে গুটি কয়েক এজেন্সির দখলে, এমন শঙ্কা উদ্যোক্তাদের। সরকার যদি এটা ভালো মনে করে নিশ্চয়ই এটা করবে, তবে ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। এই ক্যাটাগরিতে নিলেন, সেই যে অনিয়ম করবে না এটার গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। আবার সিতে যিনি আসেন উনি যে ভালো করবে না এমন তো বলতে পারবেন না, তাহলে তো নতুন যাকে আসছে আপনি তাকে সুযোগ দিচ্ছেন না। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন এজেন্সির ক্যাটাগরি করার পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে দৃশ্যমান ব্যবস্থা, না নিলে কাজে আসবে না কোনো উদ্যোগী। তার কার্যক্রম চালাবে এবং সেখান থেকে ওয়ার্কাররা কতখানি
বেনিফিটেড হবে নাকি তারা আরও অসুবিধার মধ্যে পড়বে, এটা পুরোটাই হচ্ছে সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে। প্রবাসী শ্রমিক পাঠাতে অনিয়ম সিন্ডিকেট করার অভিযোগ তুলে 2024 সাল পর্যন্ত কয়েক দফায় বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর গাড়ি বহর এলেই এক হাতে ধানের শীষ নিয়ে অপেক্ষা করা নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম পেলেন তারেক রহমানের উপহার। এই ঘটনায় রীতিমতো বিস্মিত সালাম। ব্যস্ত নগরীতে এত মানুষের ভিড়ে একজন নিরাপত্তা প্রহরীকে মনে রাখায় আবেগ আপ্লুত তিনি। সালামের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে উঠবেন বাংলাদেশের প্রাণ। রাজধানীর রমনায় এটিএম বুথের নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম। প্রধানমন্ত্রীর গাড়িবহরের অপেক্ষায় প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন তিনি। তার এক হাতে ধানের শীষ, অন্য হাতে সালাম দেয়ার ভঙ্গিমা, বুকে তার নীরব ভালোবাসা। ব্যস্ত এই নগরীতে তাকে মনে রাখার কথা নয় কারো, কিন্তু চলতি পথে তিনি নজর কেড়েছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বুধবার তাকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এসে তার হাতে তুলে দেন উপহার। খোঁজ নেন শারীরিক অবস্থা ও পরিবারের। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, ছোটবেলা থেকেই ভালোবাসতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেই শ্রদ্ধার রেশ থেকেই তারেক রহমানের প্রতি তার মমত্ব। দুজন পাঠাচ্ছে, আমার জন্য লুঙ্গি আর পাঞ্জাবি দিয়ে গেছে। ও এই জন্য অনেক খুশি, আমি মহা খুশি। প্রধানমন্ত্রী আমি এত ভালোবাসে আমি বাঁচতে পারি না কখনো। আমার কিছু চাপ নাই, আমি দল ভালোবাসি। ওনার প্রধানমন্ত্রীর মাকে ভালোবাসতাম, বাপকে ভালোবাসতাম, এখন ওনাকে ভালোবাসি। পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম একসময় ছিলেন গাড়ি চালক। শারীরিক অসুস্থতায় সে পেশা ছেড়ে এখন নিরাপত্তা প্রহরী। তার প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে উঠবেন বাংলাদেশের প্রাণ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। স্টারলিংকের সহায়তায় দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। বিটিআরসির অনুমতি নিয়ে এরই মধ্যে পার্বত্য অঞ্চল আর বঙ্গোপসাগরে ডাইরেক্ট টু সেল বা D2C সেবার পরীক্ষা চালাচ্ছে একটি মোবাইল অপারেটর কোম্পানি। এই প্রযুক্তিতে নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকে স্মার্টফোনের মাধ্যমে সরাসরি স্যাটেলাইটে যুক্ত করা যাবে জরুরি যোগাযোগ। শুভ খানের রিপোর্ট। দেশের নানা প্রান্তে 4Gর পাশাপাশি 5G প্রযুক্তি যখন বিস্তৃত হচ্ছে, তখন মোবাইল নেটওয়ার্কের উল্টো চিত্র বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য অঞ্চলে। অপারেটর সূত্র বলছে, উপকূল থেকে বঙ্গোপসাগরের 15 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে গেলেই মোবাইলে ঠিকমতো নেটওয়ার্ক মেলে না। ফোনে কথা বলতে দীর্ঘ পথ হাঁটতে হয় পাহাড়ি জনপদের মানুষ, এমনকি পর্যটকদেরও। দুর্গম এসব এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল যোগাযোগ নিশ্চিতে স্যাটেলাইট ভিত্তিক ডাইরেক্ট টু সেল বা D2C সেবা চালুর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এই প্রযুক্তিতে মোবাইল টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট, ভয়েস কল ও মেসেজ আদান প্রদান করা যায়। এরই মধ্যে বাংলা লিংকে স্টারলিংকের সহায়তায় D2C সেবার পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে বিটিআরসি। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সহ 8টি শর্তে অপারেটরটিকে সাময়িক 2100 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রুফ অফ কনসেপ্টের বা পিওসির আমরা অনুমতি পেয়েছি। টাওয়ার না থাকলেও আপনার ফোনটা স্যাটেলাইটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। বাংলালিংক বলছে, বর্তমানে বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য এলাকায় তাদের নির্দিষ্ট গ্রাহকের স্মার্টফোনে D2C পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস কল ও SMS আদান প্রদান করা যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বিশেষ প্যাকেজের আওতায় মিলবে ডাটা সার্ভিস। নিরাপত্তার স্বার্থে গ্রাহকের লোকেশন ট্র্যাকিং এর জন্য একটি অ্যাপ বানানো হচ্ছে। 4G ফোন হলেই কিন্তু এই সেবাটা পাবেন। এবং মনে করেন আপনি এই একটা প্যাকেজ কিনবেন, এই প্যাকেজে আমরা বলবো স্টারলিংকটা আপনি গ্রাহক হিসেবে আপনার এটা পেতে পারবেন। এই মুহূর্তে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ হবে, ডেটা হবে, ভয়েস হবে। রিকোয়ারমেন্টগুলি আমরা ফুলফিল করে আমরা আশা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব জুলাইয়ের মধ্যে যদি আমরা কমার্শিয়াল লঞ্চ করতে পারি। বর্তমানে প্রায় 3,77,00,000 গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে বাংলালিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল সার্টিফিকেট অর্জনের জায়গা নয়, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের পথ প্রদর্শক বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সকালে টিএসসি অডিটোরিয়ামে ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি বলেন, 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ দেশের সব ক্রান্তি লগ্নে
আলোকবর্তিকা হিসেবে জাতিকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার বিকল্প নেই। এ সময় দেশ ও সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান কায়সার কামাল। আমি নাম বলছি ডক্টর শেষ পর্যন্ত ইউরোপিয়ান হিস্ট্রি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ 71, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ ফ্যাসিজম বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখনই দেশে কখনো দুর্যোগ নেমে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় পথ প্রদর্শক হিসাবে কাজ করে। জীবনের শেষ সত্য মৃত্যু, আর সেই মৃত্যু ঘিরে কোনো প্রশ্ন থাকলে তার কারণ জানতে প্রয়োজন হয় ময়নাতদন্তের। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ঘিরে রয়েছে নানা প্রশ্ন। ময়নাতদন্তের জন্য প্যাকেজ সিস্টেমে টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। ভোগান্তির শেষ নেই তাই স্বজনদের। ময়নাতদন্তের অনিয়ম নিয়ে খলিলুর রহমানের ছবিতে কামরুল হাসানের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখব শেষ পর্ব। বাইরে দোয়ালে তো আপনার টাকা দিতে, ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। এক এক জায়গায় এক এক সিস্টেম, পুরো প্যাকেজ। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আইন অনুযায়ী ময়নাতদন্ত একটি সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ আদায়ের সুযোগ নেই। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত চলে প্যাকেজ সিস্টেমে, যেখানে রয়েছে মরদেহ গোসল করানো, কাফন, কফিন ও পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস। আর এই সার্ভিসের মূল্য শুরু হয় 20,000 টাকা থেকে। দর কষাকষি করে এই প্যাকেজ 15 থেকে 16,000 টাকায় দফা রফা হয়। পুরো প্যাকেজ কত কত এক এক জায়গায় এক এক সিস্টেম। আপনার নিবেন আড়াই গাড়িগুলো বাঁচতে দিবেন, তার থেকে একটু কম হবে না। খরচের কোনো ইয়ে নেই, ঘটনা লোকে ডেপুটি আসলে তখন বড় ভাই আছে উনি কথা। অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে ঘিরে গড়ে উঠেছে 3 সদস্যের সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে সেকান্দার নামের এক ব্যক্তি, যিনি একসময় মর্গেরই ইনচার্জ ছিলেন। সরকারি চাকুরি বিধি অনুযায়ী 32 বছর চাকরি শেষ করলেও নিজের আধিপত্য ধরে রাখতে ছাড়েননি মর্গের রাজত্ব। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করেন সেকান্দারের আপন ভাই বাবুল ও রামু। এর মধ্যে বাবুল হাসপাতালের অফিস সহকারী হলেও তিনি বেশিরভাগ সময় বসে থাকেন মেডিকেলের মর্গে। ওই জায়গাতে আপনার কাজ করলে আপনি 200-500 টাকা দিবেন, নাহলে এই কাজ করে আমরা লাভ কি? নাহলে তো আমি আরেক জায়গায় ডিউটি করে বেতনটাই পাবো না। বাড়তি বেতনের লেগে তো 2 পয়সার জন্য এনে কাজ টাজ করি। একদিকে আপনজনের মৃত্যু শোক, অন্যদিকে মর্গে এলে আর্থিক চাপ। এ যেন এক দিশেহারা অবস্থা স্বজনদের। 7,000 টাকার কথা বলছে, এখন থেকে যদি কেমন নেয় 500 টাকা বেশি নিলে এদের টাকা নিয়ে এখানে এসে টাকা দিয়েছে, দিল তো 200 টাকা দেওয়ার পর খায় ভিতরে লাশ আইন নবী বোধ হয় টাকা লাগবো না, টাকা লেগে লাশ দেয় না মর্গে থেকে। 1,000 টাকা দিচ্ছি, আমি কইছি যেন লাশটারে একটু সিলিগুলো সুন্দর করে দিবা যাতে বড় না দেখা। আমি তো দায়িত্ব নিয়েছি রিসেন্টলি, এই কয়েকদিনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা। এখানে কোনো খরচের প্রশ্নই নাই, খরচ হচ্ছে পুলিশের ব্যাপার। এটা পুলিশ নিয়ে আসবে, বডি পুলিশ সবকিছু করবে, এটা দায়িত্ব পুলিশের। আমাদের দায়িত্ব হচ্ছে পোস্টমর্টেম করা। প্রায় একই দশা রাজধানীর সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের। এই মর্গে শ্যামল নামে এক ব্যক্তি কাজ করেন, যিনি আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত। মর্গকে ঘিরে অনিয়মের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। আমি আমার কোনো পার্সোনাল ইয়ে দিব না, একটু কথা বলে আসেন তারপরে কথা। অন্যদিকে ময়নাতদন্ত রিপোর্টে গরমিল হলে বাধাগ্রস্ত হতে পারে ন্যায় বিচার। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাতির ঝিল যেন লাশের ডাম্পিং স্টেশন। প্রতি মাসেই মিলছে মরদেহ। বুধবারও ভেসে ওঠে একজনের লাশ। পুলিশ জানিয়েছে নিহতের বয়স 60 বছরের মতো। পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।
রাজধানীর হাতিরঝিল নান্দনিকতার মাঝে আছে কালো দাগও। প্রায় প্রতি মাসেই মিলছে মরদেহ। খুন করার পর লাশ ঝিলে ফেলে যাচ্ছে অপরাধীরা। বুধবার হাতিরঝিলে ভেসে ওঠে একটি মরদেহ। ভিড় জমে যায় সাধারণ মানুষের। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশটা ছিল এমনি উবুত করে, এরকম মাথাটা নিচ দিয়া, পিঠটা খালি পিঠটার অল্প একটু দেখা যায়, আর এই মাথাটা এতটুক দেখা যায়। এরকম মৃত্যু জানি আল্লাহ কেউ না দেয়, যার মৃত্যু যেখানে দেয় সে ভালোভাবে জানি হয়। পুলিশ জানিয়েছে নিহতের বয়স আনুমানিক 60 বছর। পরিচয় শনাক্তে কাজ চলছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেইনবো ক্রসিং সংলগ্ন 1 নম্বর হচ্ছে হাতিরঝিল যে ব্রিজটা আছে, ব্রিজের নিচ থেকে হ্যাঁ ভাসমান অবস্থায় ছিল। বয়স আনুমানিক 65, বয়স্ক, দাড়ি পেকে গেছে এরকম, এটা অনুমান করা হচ্ছে। সবকিছু অনুমান, এখনো কিছু জানা যায়নি। চলতি বছর হাতিরঝিল থেকে অন্তত 5টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। 11টার সময়। দীর্ঘ 1 বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন হওয়া শিশুসহ 4 নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ। বিকেলে সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1 বছর পর নিজ দেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশের পুশিনের শিকার ওই 4 ভারতীয় নাগরিক। গত বছর জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই 4 জন সহ মোট 6 জনকে পুশিন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত বছরের 5 ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ফেরত নেয় ভারত। ভারী বৃষ্টিতে ঘরের ভেতর জমেছিল পানি। মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় সেই পানিতে পড়ে গিয়ে প্রাণ গেল 9 মাস বয়সী শিশুর। ময়মনসিংহ নগরীতে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। মায়ের পাশেই নিশ্চিন্তে ঘুমিয়েছিল 9 মাসের ছোট্ট আয়াস। ঘুমের মধ্যেই হঠাৎ বিছানা থেকে নিচে পড়ে যায় সে, আর ঘরের ভেতরে জমে থাকা বৃষ্টির পানিতে প্রাণ যায় তার। টানা ভারী বর্ষণে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকার বসতঘরেও জমে পানি। বুধবার সকালে নগরের ব্রাহ্মপল্লী এলাকার জলাবদ্ধ বাসায় ঘটে শিশু মৃত্যুর এই মর্মান্তিক দুর্ঘটনা। আয়াসকে নিয়ে ঘুমিয়েছিলেন মা বন্যা আক্তার। পরে শিশুটির নানি এসে দেখতে পান ঘরের ভেতর জমে থাকা পানিতে ডুবে আছে আয়াস। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নগরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বাচ্চা খেলার ছলে গড়িয়ে বাড়ির পানিতে পড়ে যায়। আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আসলে আর বাঁচানো সম্ভব হয়নি আমার বাচ্চাকে। খাল খনন করলে পানিটা নেমে যেত, কিন্তু এই যে রাস্তার মাঝখানে রিং দিয়ে যেটা দিয়েছে, এটা পরিষ্কার করা খুব ক্রিটিক্যাল একটা ইস্যু। তো এটা চেষ্টা করতেছে আমাদের এখনকার প্রশাসক, সেটা চেষ্টা করতেছে। ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি আমরা জলবদ্ধতা থেকে উদ্ধার হব। এদিকে শিশু মৃত্যুর খবর পেয়ে পরিবারকে সান্ত্বনা দিতে বাসায় ছুটে যান সিটি প্রশাসক। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। আমরা আগামী বর্ষা মৌসুমের আগে এই জলবদ্ধতা নামক শব্দটা থাকবে না, কিছু সময়ের জন্য জট থাকতে পারে, জলাবদ্ধ ইনশাল্লাহ আগামী বর্ষার আগে সিটি প্রশাসন শেষ করে দেবে। আবির বন্যা দম্পতির একমাত্র ছেলে ছিল আজনান আমিন তালুকদার আয়াস। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ডুবে গেছে একটি ট্রলার। 16 জনকে জীবিত উদ্ধার করা গেল। এখনও নিখোঁজ বরগুনা 2 জেলে। মঙ্গলবার বিকেলে তালতলি ফকিরহাট থেকে সাগরে মাছ শিকারে যায় একাধিক ট্রলার। পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সাগরে একটি ট্রলার বিকল হলে জেলেদের উদ্ধার করে এফবি মহিমা নামে অপর একটি ট্রলার। উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে তীরে ফেরার সময় 18 জেলেসহ ডুবে যায় এফবি মহিমা। পাশে থাকা অন্য আরেকটি ট্রলার সমুদ্রে ভাসমান অবস্থায় 16 জেলেকে উদ্ধার করে। তবে এখনও নিখোঁজ কালাম ও শহীদ নামের 2 জেলে। ট্রলার ডুবির বিষয়টি কোস্ট গার্ডকে জানিয়েছে উপজেলা প্রশাসন। এরই সঙ্গে নিখোঁজ থাকা জেলেদের উদ্ধারের তৎপরতা শুরুর কথা জানিয়েছে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। দেখছুন রাত 11টার সময় সঙ্গী থাকুন।
দেখছেন রাত 11টার সময়। সারা দেশে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। সচিবালয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে একসঙ্গে সব অবৈধ ইটভাটা বন্ধ করা সম্ভব নয় জানিয়ে বলেন, ইটের বিকল্প হিসেবে ব্লক উৎপাদনের সক্ষমতা তৈরি করা দরকার। এ সময় মন্ত্রী জানান, কাল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোটি কোটি টাকা ব্যয়ে কেনা চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রপাতি অল্প দিনেই হচ্ছে অকেজো। স্থাপনের মাত্র 11 মাসের মধ্যে পরিত্যক্ত প্রায় 2.25 কোটির অক্সিজেন প্ল্যান্ট। গত মে মাস থেকে নষ্ট সিটি স্ক্যান মেশিন। দুদফায় জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় 2 বছরেও লাগানো যায়নি আইসিইউ ইউনিটের লিফট। দুর্ভোগের রোগী ও স্বজনরা। আব্দুল সালামের ছবিতে দেখব মওদুদ রানার রিপোর্ট। স্বয়ংক্রিয়ভাবে বাতাস থেকে প্রতি মিনিটে 500 লিটার অক্সিজেন উৎপাদনের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছিল প্ল্যান্ট। জাতিসংঘের অর্থায়নে 2 কোটি 22 লাখ টাকা ব্যয়ের প্ল্যান্টটি 2022 সালে স্থাপনের মাত্র 11 মাসের মধ্যেই অকেজো। আমরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করি এবং এটি অন্যত্র সরিয়ে যাতে নেওয়া হয় সে বিষয়ে আমরা চিঠি প্রদান করি। গত মে মাস থেকে হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটিও নষ্ট। ঢাকার আরপি এন্টারপ্রাইজ 2021 সালের আগস্টে 7 বছরের ওয়ারেন্টি সহ এটি স্থাপন করেছিল। টেস্ট এখানে একটাও হয় নাই, ডাক্তার বলল এখানে মেশিন নষ্ট হয়ে আছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে 2024 সালে আইসিইউ ইউনিটে প্রায় 1,17,50,000 টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশন লিফট স্থাপন করে। কিন্তু কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে, জাপানি ফুজি ব্র্যান্ডের এ ক্যাটাগরির বদলে তারা সেখানে বসিয়েছে চায়নার সি ক্যাটাগরির নিম্নমানের লিফট। জালিয়াতি ধরা পড়ার পর ঠিকাদার লিফটটি খুলে নিয়ে 2025 সালের 2 অক্টোবর আরেকটি লিফট সরবরাহ করে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেন যে লিফটটি তারা সরবরাহ করেছেন তাদের সরবরাহ করার জন্য যে তালিকা ছিল তার সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে গণপূর্ত বিভাগও লিফটের আরেকটি তদন্ত করেছে। তাদের দাবি, ঠিকাদারের সরবরাহ করা লিফটটি দরপত্রের শর্ত পূরণ করেছে এবং আন্তর্জাতিক মানসম্মত। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি গণপূর্ত বিভাগ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। লিফট না থাকায় বিকল্প উপায়ে 5তলা ভবনের আইসিইউতে মুমূর্ষ রোগীদের উঠানো নামানো করতে গিয়ে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। 5 বছর আগে স্থানান্তরের কথা থাকলেও বাস মালিকদের গড়িমসিতে এখনও চালু হয়নি নওদাপাড়া বাস টার্মিনাল। এতে শিরোইল পুরাতন টার্মিনালে সড়কে বাস পার্কিং করার পাশাপাশি যত্রতত্র যাত্রী ওঠানামায় সৃষ্টি হয় যানজট। এতে চলাচলে ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির প্রতিবেদন। ছোট বড় নালায় পানি জমে সৃষ্টি হয়েছে কর্দময় পরিবেশ। খানাখন্দে জলাবদ্ধতার উপরেই করা হয়েছে বাস পার্কিং। বৃষ্টিতে এমন কর্দমাক্ত অবস্থা রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনালের। বছর 5 আগে শিরোইল পুরাতন বাস টার্মিনাল স্থানান্তরের কথা থাকলেও সেই প্রকল্প এখন মুখ থুবড়ে পড়ে আছে। কয়েক দফা উদ্যোগ নিলেও বাস মালিক সমিতির নেতাদের নানা অজুহাত ও খামখেয়ালিতে দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি। কাউন্টারগুলোতে জমেছে ধুলার স্তূপ। টার্মিনালের অবস্থা বেহাল দশা, আমরা গাড়ি ঘোড়া চালাতে পারি না, রাখতে পারি না, হাঁটতে পারি না। একটু বৃষ্টি হলে পানিতে ভর্তি হয়ে যায়। সন্ধ্যা লাগলে একটা বিড়ালও পাওয়া যায় না, এমন রাস্তাটা হয়ে গেছে। সন্ধ্যার টাইমে একটা ভ্যান রিক্সা কোনো কিছু পাওয়া যায় না। এত কাদা পানি হলে যাত্রীরা আসবে কি করে? ধুলার সময় ধুলা উঠছে, লোক আসতে পারছে না, কাদাতে লোক নামতে পারছে না। এদিকে শিরোইল পুরাতন বাস টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকলেও সড়কের বড় অংশ জুড়ে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে বাস। এতে রাস্তা সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট, আর ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা। এছাড়া নিয়মিত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনেক ভোগান্তি হচ্ছে, রুগীর হচ্ছে, ছাত্রদের হচ্ছে, পরীক্ষায় রাইট টাইমে যেতে পারছে না। দুর্ঘটনা হওয়ার খুবই আশঙ্কা বেশি আছে। দুই পাশে বাস থাকার কারণে অনেক যাত্রী ভোগান্তির সম্মুখীন হয়। ভোগান্তির মধ্যে থাকি জনগণ, আমরা এটা স্বস্তি চাই। তবে বাস মালিক সমিতির নেতারা জানান, টার্মিনাল দেখভালের দায়িত্বে থাকা আরডিএর কাছে কয়েক দফা দাবি জানালেও অবকাঠামো উন্নয়ন না করায় টার্মিনালটি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নওদাপাড়া নতুন বাস টার্মিনাল চালু হলে শহরের উপর থেকে যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে। টার্মিনালের সামনে ব্যাপক বড় জায়গা, যেগুলোতে প্যাসেঞ্জার ওঠানামা করলে সুবিধা, সেখানে দোকান করা হয়েছে
এই দোকানটা অপসারণ করে ওনাদেরকে এপারে নিয়ে এসে আমাদেরকে কাউন্টারগুলোর সামনে দিলে আমরা ইনশাল্লাহ চলে যাবো। যারা এখানে সংযুক্ত রয়েছে তেনাদের সাথে একাধিকবার আমরা বৈঠক করছি এবং কথা চলমান রয়েছে। আমার বিশ্বাস খুব দ্রুত সময়ের মধ্যেই এটি আমরা স্থানান্তর করতে সক্ষম হব। অচিরে নওদাপাড়া বাস টার্মিনাল চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমাদের যে পুরনো বাস টার্মিনাল আছে সেটাকে স্থানান্তর করব নতুন আরডিএ বাস টার্মিনালে, অবশ্যই এটা করব এবং তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, তাদের যে চাহিদাগুলো আছে এগুলো আমরা আলোচনার সাপেক্ষে নিষ্পত্তি করব। যানবাহনের চাপ কমাতে 2004 সালে 7.5 একর জমির উপর 7 কোটি 16 লাখ টাকা ব্যয়ে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল নির্মাণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। বিভিন্ন রুটে যাতায়াতের জন্য 4 শতাধিক বাস রয়েছে মালিক সমিতির নেতাদের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। তাঁতশিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুর আহমেদপুর পর্যন্ত 29 কিলোমিটার কাঁচা সড়কটি খানাখন্দে ভরা। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগে 2 উপজেলার 20 গ্রামের মানুষ। সড়ক বিভাগ বলছে কাঁচা সড়কটি সিরাজগঞ্জ পাবনা মহাসড়কের রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে যানবাহন, প্রায় বিকল হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এমনকি সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চরম ভোগান্তি নিয়ে প্রতিদিন যাতায়াত করে সিরাজগঞ্জের এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুরের লক্ষাধিক বাসিন্দা। সৈয়দপুর প্রাচীল রূপসী খোকসাবাড়ি এলাকার অবস্থা বেহাল। হাসপাতালে রোগী নেয়া, কাপড়ের হাটের মালামাল পরিবহন ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তির চরমে। ক্ষতি হয়ে যায়, যেমন ফুরাক ভেঙে যায়, স্প্যান্ডেল ভেঙে যায়। বৃষ্টির মানুষ আইটাই যেতে পারে না, পিছলা মুরগি পড়ে যায়, মানে রাত ভেঙে যায়। 3 বছর আগে গেছে, এখন পর্যন্ত এই রাস্তার কোনো কাজ কামের কোনো খবরই নাই। আমরা এখন পর্যন্ত জানি না যে আসলে রাস্তার কি অবস্থা, অথবা আমরা কতদিন আর এটার কষ্ট সহ্য করব। উন্নয়নের জন্য রাস্তাটা যতটুকু অগ্রসর হয়েছে, এখন আমরা আর ভোগান্তি আরো বেশি হচ্ছে। সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনা পর্যন্ত 3টি সড়কের সমন্বয়ে 1755 কোটি টাকায় 88 কিলোমিটার মহাসড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তিতে উন্নীতকরণের একটি প্রকল্প নিয়েছি। আমরা আশা করতেছি খুব দ্রুতই প্রকল্পটি পাস হবে। প্রকল্পের কিছু মাইনর কারেকশন দিয়েছি, আমরা ওইভাবে প্রকল্পটিকে রিকাস্ট করে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে 6 বছর আগে প্রায় 135 কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা নদীর তীরবর্তী এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত 29 কিলোমিটার নতুন বাঁধের সড়ক দিয়ে প্রতিদিন 2 উপজেলার প্রায় 20 গ্রামের মানুষ যাতায়াত করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বর্ষা মৌসুমে যমুনার ভাঙনে দিশেহারা পাবনার বেড়া উপজেলার ভারেঙ্গা ইউনিয়নবাসী। গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন অর্ধশত বসত বাড়ি ও ফসলি জমি। হুমকিতে রয়েছে পল্লী বিদ্যুতের সাবস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এদিকে ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। ভাঙছে যমুনার পার, নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। পাবনার বেড়া উপজেলার ভারেঙ্গা ইউনিয়নের লেওলাইপাড়া, কল্যাণপুর সহ আশপাশের কয়েকটি গ্রামে চলছে যমুনা নদীর ভাঙন। এর মধ্যে গত কিছুদিনে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি। শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। হুমকিতে রয়েছেন পল্লী বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেবার দাবি স্থানীয়দের। আমরা নদীতে ভাঙে ভেঙে খুব ফেরোয়ারি, গুইদে বাচ্চা নিয়ে ফেরোয়ারি, থার মতো কোনো ক্ষমতা নাই। জমি জমা সব গান নদীতে চলে গেছে, আমরা এখন অস্থায়ী আছি। বিড়ে বাড়ি সব গাঙে গেছে, ঘর দরজা পেয়েছে। ভাঙনে ঠেকানোর মতন যাই করে আবার ধুয়ে ফেলতে চলে যায়। এখানে ফালাইছিল গত বছরও, এবছরে আর ফালাই না। 2-4 লাল বাংলি বাড়ি বিদ্যুৎ কেন্দ্র চলে যাবো গাঙ্গে, পুরা সোয়ারি চলে যাবো। আমরাও ভাঙতেছি, আমরাও ভাঙতেছি, আর কোথায় যাবো আমরা? যেভাবে ভাঙতেছে ভাই, আমরা তো বিদ্যুতের সুবিধা পাবো না ভাই। নদী ফিরাইতে চাই ভাই, এটা নদী শাসন করতে চাই ভাই। সরকারের কাছে এটা আমাদের আবেদন। এখানে অতি দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় আমাদের সাবস্টেশন নদীর মধ্যে চলে যেতে পারে।
অলরেডি 33 কেবি হুকাপের একটা পোল চলে গেছে, আমাদের সাবস্টেশন বর্তমানে 2 ফেজে চলতেছে। ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যেখানে ভাঙন কবলিত স্থানগুলো উনি চিহ্নিত করে দিয়েছে, আমরা ওই ভাঙন কবলিত এগুলি আবার নিজের সরজীবনে আমরা পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। ভারেঙ্গা ইউনিয়নের চরে 1 লাখের বেশি মানুষ বসবাস করে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বগুড়ার কন্দল ফসল গবেষণা উপকেন্দ্রে উন্নত মানের বীজ উদ্ভাবন করে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই গবেষণারই শত শত মন সরকারি বীজ আলু খোলা আকাশের নিচে পচে নষ্ট হয়েছে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কাছে অভিযোগ। ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। খোলা আকাশের নিচে পচে নষ্ট হয়েছে শত শত মন বীজ আলু। বগুড়া কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে অব্যবস্থাপনায় নষ্ট হয়েছে লাখ লাখ টাকার সরকারি এসব বীজ আলু। অভিযোগ রয়েছে গত বছরের ডিসেম্বরে গবেষণা উপকেন্দ্রের 13 বিঘা জমিতে সরকারি বীজ আলুর আবাদ করা হয়। চলতি বছরের মার্চে আলু তোলার পর মোট উৎপাদন 1044 মন দেখানো হয়। এর মধ্যে মাত্র 200 মন আলু হিমাগারে সংরক্ষণ ও বিক্রির তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করা হলেও অবশিষ্ট 839 মন আলুর কোনো হিসাব পাওয়া যায়নি। উপকেন্দ্রের কর্মচারীদের দাবি, গবেষণার এসব বীজ আলুর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর তহিদুর রহমান প্রতিষ্ঠানের গোবরের শেডের পাশে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখেন। তবে অতিরিক্ত গরম ও বৈরী আবহাওয়ার কারণে আলুগুলো পচে গেলে সেগুলো রাতারাতি সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। বেশ কিছু কর্মকর্তার অবহেলায় প্রায় 4 থেকে 5 হাজার বস্তা আলু নষ্ট হচ্ছে। ভর্তুকির মাধ্যমে আমরা যেভাবে ন্যায্য হিসেবে যে বীজটা পাইতাম সে মূল্যে আমাদেরকে বীজটা দেওয়ার ব্যবস্থা করা হোক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির 43 জন কর্মকর্তা কর্মচারী। অভিযোগ পেয়ে গত 18 জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই আলুগুলো ওনারা নিজেরা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছে, তা কিন্তু আমরা সজাগ ছিলাম এই কারণে ওরা পার করতে পারেনি। অন্য কোথাও ট্রান্সফার করার জন্য, অন্য কিছু করার জন্য বা আত্মসাৎ করার জন্য, এই ধরনের কিছু করার জন্য তারা এই আলুটাকে ধরে রাখছিল। গবেষণার বীজ আলুর একটি অংশ নষ্ট হওয়ার কথা স্বীকার করে দায়সারা জবাব দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আমরা যে আলু যখন উঠাবো, বৃষ্টি হয়েছে 2 থেকে 3 বার আর কি, যার ফলে হয়েছে কি আলুগুলো টোটালি ডুবে গেছে। আমার লেবার স্কারসিটি ছিল। তদন্ত কমিটির প্রধান জানালেন দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবং এই অভিযোগের পর এর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত কমিটির বাকি 2 সদস্য হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার অতিরিক্ত উপপরিচালক এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন হলেও হাসি নেই বাগানীদের মুখে। তাদের দাবি, শুধুমাত্র কাঁচা বা পাকা আম রফতানি ও বাজারজাত করে ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আম ভিত্তিক কারখানা গড়ে উঠলে প্রক্রিয়াকরণ করে বছর জুড়ে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করা সম্ভব। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে আম। ছোট বড় মাঝারি আকারের এসব আম পুরোপুরি পাকার আগে সংগ্রহ করে বাজারজাত করেন চাষিরা। তবে বাজারে আমের যোগান দিলেও নিজেদের ভাগ্যের ব্যাপারে বড় ধরনের পরিবর্তন করতে পারছে না বলে জানান চাঁপাইনবাবগঞ্জের বাগানীরা। প্রতি বছর কয়েক লাখ মেট্রিক টন আম উৎপাদন হলেও আমের গুটি আসা থেকে বাজারজাত করা পর্যন্ত অন্তত 30 থেকে 35% কাঁচা পাকা আম গাছ থেকে নষ্ট হয়। প্রক্রিয়াজাত ছাড়া আমের কোনো আর বিকল্প আমার কাছে মনে হয় না যে আছে। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ গড়ে তুললে এটা হয়তো কৃষকদের জন্য কিছুটা সুবিধা হতে পারে। তীব্র গরম, খরা ও অতিবৃষ্টির কারণে প্রত্যেক মৌসুমেই সবগুলো জাতের আম একসঙ্গে পেকে যায়। এতে আম ভিত্তিক শিল্প কলকারখানা ও প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে স্বল্প সুদের ঋণ ও প্রশিক্ষণ দেওয়ার দাবি কৃষক নেতাদের। এই কাজগুলো করা হয়, তাদেরকে যদি স্বাবলম্বী করা হয়, শিক্ষা দেওয়া হয়, তাহলেই কিন্তু এটা ব্যাপক আকারে প্রসার ঘটবে। এই নষ্ট আমগুলো কিন্তু কাজে লাগার সুযোগ আছে, তখন এই ইকোনমিক্যাল ভ্যালুটা অবশ্যই তো বাড়বে। সম্ভাবনা ও উৎপাদনকে কাজে লাগিয়ে আম ভিত্তিক শিল্প স্থাপন করলে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান বাড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা। আর আম ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার আশ্বাস কৃষি বিভাগের। এক্সপোর্টে বৈদেশিক মুদ্রায় আসবে না,
আমাদের কর্মসংস্থান বিশাল একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। সম্ভাব্যতা যাচাই করে গেছে, যদি সেটা যদি তারা গ্রহণ করে বা আমাদের সহযোগিতা করে তার এবং উদ্যোক্তা যদি এগিয়ে আসে, তাহলে হয়তো সামনের দিনগুলোতে আমের প্রসেসের মাধ্যমে আমাদের আমের যে বাণিজ্য সেটা আরও বৃদ্ধি পাবে বলে মনে করি। চলতি মৌসুমে জেলায় ৩৭,৪৮৭ হেক্টর জমির বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৭৫,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কারাগারে বসে আন্তর্জাতিক অপরাধ চক্রের নিয়ন্ত্রণ করেন ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিশোই। সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে অপারেশন হার্ড বল নামে যৌথ অভিযানে আটক ২৪ জনের সঙ্গে সংশ্লিষ্টতা মিলেছে বিশোয়ের। তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানের ৩০টিরও বেশি মামলা বিচারাধীন। ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিশনোই। ৩৩ বছর বয়সী লরেন্স আছেন পাঞ্জাবের একটি কারাগারে। বলিউড সুপারস্টার সালমান খান হত্যার হুমকি দেওয়ার পর থেকে ভারত জুড়ে আলোচনা সমালোচনায় এই যুবক। ২০২৪ সালে সালমান খান ঘনিষ্ঠ রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে খুনের দায়ে স্বীকার করে বিবৃতি দেন লরেন্স। ২০২৩ সালে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা ও এর আগে ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার অভিযোগ আছে লরেন্স বিশনোইয়ের বিরুদ্ধে। ছাত্র জীবন থেকে গ্যাংস্টার হয়ে ওঠা লরেন্স বিশনোইয়ের জীবন শুধু সিনেমার গল্প নয়, তার চেয়ে অনেক বেশি। শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপেও রয়েছে লরেন্স বিশনোই গ্যাংয়ের বিশাল নেটওয়ার্ক। এর মধ্যে লরেন্স পেয়ে গেছেন আন্তর্জাতিক গ্যাংস্টারের তকমা। কানাডায় এই গ্যাংয়ের নেতৃত্ব দেন তার ছাত্র জীবনের সহযোগী গোল্ডি ব্রার, আর ইউরোপের নেতৃত্ব রোহিত গোদাবারের হাতে। ২০১৫ সাল থেকে বন্দী থাকলেও লরেন্স কারাগারে বসেই তার আন্তর্জাতিক অপরাধ চক্রের নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানের ৩০টির বেশি মামলা বিচারাধীন। আলোচিত লরেন্স বিশনোই গ্যাং ও ভারতের বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশের সমন্বিত যৌথ অভিযান আন্তর্জাতিক অঙ্গনে সামনে এনেছে লরেন্স বিশনোই গ্যাংকে। সম্প্রতি অপারেশন হার্ড বল নামে বিশ্বের অন্তত ৫০টি স্থানে যৌথ অভিযানে আটক করা হয় ২৪ জনকে, যাদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে লরেন্স বিশনোই গ্যাংয়ের। মার্কিন প্রসিকিউটর বিল অ্যাজাইলি বলেন, অভিযুক্তরা সহিংস অপরাধ, মাদক পাচার এবং সশস্ত্র হামলার সঙ্গে জড়িত ছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী কারাগারে বন্দী থাকলেও লরেন্স বিশনোই এবং তার সহযোগীরা বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিয়ে আসছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ৫ম সংশোধনী রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। কাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। শুনানিতে মৌলিক কাঠামো ঠিক রেখে সংশোধনীর বাকি অংশ সংসদের হাতে ছেড়ে দেওয়ার আর্জি জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। ২০০৯ সালে ক্ষমতায় এসে আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। পরে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সেই পরিবর্তন কার্যকর করা হয়। পৃথক দুইটি রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ৫ম সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন হাইকোর্ট। এরপরও থামেনি আইনি লড়াই। বুধবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। মৌলিক কাঠামো ঠিক রেখে ৫ম সংশোধনী সংক্রান্ত বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আইনি কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি ৫ম সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। আপিলকারীর আইনজীবী শরীফ ভুইয়া বলেন, সংবিধানের ৫ম সংশোধনী ছিল প্রতারণামূলক, তাই এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত। অন্যদিকে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিল করে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আইনজীবী। ৫ম সংশোধনীর মাধ্যমে মূলত সংবিধানকে পুনর্লিখন করা হয়েছে। এটা একটা ম্যাসিভ পরিবর্তন। এই জন্য এখানে দুটো দিক আছে। একটা দিক আছে যেগুলো আদালতের কাজ নয়, আর আরেকটা দিক আছে যেগুলো পার্লামেন্টের কাজ। আদালতের যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেগুলো যেন অসাংবিধানিক ঘোষণা করা হয়। আপিল বিভাগ এই ৫ম সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে।
দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করার জন্য এটা করা হয়েছে এবং আরও যে সমস্ত সুরক্ষা আছে একটা সংশোধনী পাশ করা সেগুলো এখানে অনুসরণ করা হয়নি। 2025 সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে কয়েকদিন ধরে এই বিষয়ে শুনানি হয়। জাতীয় নির্বাচন সামনে চলে আসায় তখন এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। আবারও জলাবদ্ধতার খবর। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা, পানিবন্দী হাজারো মানুষ। পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে কয়েকশো পরিবার। সড়কের বেশ কয়েকটি জায়গা তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা কয়েকশো পর্যটক। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কায় চলছে মাইকিং। 4 সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। বৃষ্টিবলয় ধারার প্রভাবে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে প্লাবিত শহরের আর্মিপাড়া, ওয়াবদা ব্রিজ, শেরেবাংলানগর, ইসলামপুর সহ লামা, আলীকদম ও নাক্ষংছড়ির বিভিন্ন এলাকা। পানিবন্দী হাজারো মানুষ। পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। এসব কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েকশো পরিবার। ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই, কয়েক দিন এখন দেখেন ডাম টুম নিয়ে ফ্যামিলি নিয়ে কোথায় আসলে টেনশনে ভাই। খুব দ্রুত পানি বাসার মধ্যে ঢুকে গেছে, যার কারণে আমরা বেরোতে পারতেছি না। বাচ্চাদের কিনে আমরা অনেক কষ্ট আছি। এখানে আমরা একটা রুমের ভিতরে আমরা 27টা ফ্যামিলি কিভাবে থাকি? মাটির চুলা বসাইও রান্না করতে পারতেছি না, আমাদের জিনিসপত্র সবগুলো ভিজে গেছে। প্লাবিত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল। খাগড়াছড়ি সাজেক সড়কের কয়েকটি স্থান তলিয়ে যাওয়ায় 4 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। পানি বিপদ সীমা অতিক্রম করায় আজকের স্কোর ছাড়া সম্ভব হচ্ছে না, তাই যে যে রুমে ছিলেন সেই রুমে আপনারা ফেরত চলে যান। খাগড়াছড়ি সদরের লারমাপাড়া, পেরাছড়া সহ বিভিন্ন এলাকা এবং দীঘিনালার মাইনী নদীর পানি বেড়ে কবাখালী ও মেরুঙের কয়েকটি নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টির কারণে মনে করেন এই ক্ষেত খোলা ডুবে গেছে, আমার ঘরে দুয়ারে পানি উঠছে। খাগড়াছড়ি থেকে যে লংগদুর একমাত্র সড়ক পথ, সেটিও পানির নিচে আছে। বর্তমানে পানি আরো বাড়তেছে, বাড়ার কারণে দেখা গেছে অনেক বাড়িঘর ডুবে যাচ্ছে। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে মাইকিং। সতর্কবার্তা প্রচারের পাশাপাশি খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বৃষ্টি ও জোয়ারে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ ও সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল প্লাবিত। 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের বেশিরভাগ সড়ক। ময়মনসিংহে বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। জলমগ্ন এলাকা পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আমরা ড্রেনের মুখগুলো দ্রুত সরাই দিচ্ছি, খালের মুখগুলো ময়লা সরাই দিচ্ছি। আমরা আশা করছি খুব দ্রুত পানি নেমে যাবে। বিভিন্ন জায়গায় পানি ইতিমধ্যে নেমে গেছে। এদিকে ঝালুকাঠির সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি, বাসুন্ডা সহ 11টি নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাগট, তিস্তা ও করতোয়া নদ নদীর প্রায় 25টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চীনের বিভিন্ন অঞ্চলে টর্নেডো ও বন্যায় অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শত শত মানুষ। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গানসু প্রদেশে ভয়াবহ ভূমি ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 21 জন। এদিকে সুপার টাইফুন বাভি ধেয়ে আসছে তাইওয়ানের দিকে। আর ভারতে টানা বর্ষণে বিভিন্ন শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চীনের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার তাণ্ডব আরও ভয়াবহ রূপ নিয়েছে। টর্নেডো, বন্যা, ভূমিধসে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার গাংসু প্রদেশের লংনাং শহরে ভয়াবহ ভূমিধসে বহু মানুষ মাটি চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই দমকল, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল অভিযান শুরু করে। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বহু মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। এছাড়াও হুবে প্রদেশে শক্তিশালী বজ্র ঝড় ও টর্নেডোর আঘাতে বহু মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছেন। ঝড়ে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে পড়েছে বহু স্থাপনা। অন্যদিকে টাইফুন মেসাকের প্রভাবে দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে বন্যায় হতাহতের ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রায় 60,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নাংনিং সহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়।
বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর শহরটিতে জারি করা হয় সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা। এদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে সুপার টাইফুন বাবি। শুক্রবার থেকে তাইওয়ানের এর প্রভাব শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া প্রশাসন। শনিবার পর্যন্ত সবচেয়ে তীব্র দমকা হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এটি বড় আকারের শক্তিশালী টাইফুন হিসেবে আঘাত হানতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা। ভারতেও মৌসুমি ভারী বৃষ্টিতে মহারাষ্ট্র ও গুজরাটের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি পানিতে তলিয়ে যায় কৃষিজমি। গুজরাটের জুনাগড়ে হাঁটু সমান পানির মধ্যে নেমে ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন কৃষকরা। তাদের আশঙ্কা অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির ক্ষয় বাড়বে এবং মৌসুমি ফসলের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে। শিউলি রোজা, সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইরাকের পবিত্র শহর নাজাফের পর কারবালায় নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ জড়ো হয়েছেন শহরটিতে। আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ আবার ইরানে নেওয়া হবে। কাল মাসহাদে চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ পরিণত হয় জনসমুদ্রে। এদিন আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হয় ইমাম আলী আলাইহিসসালামের মাজারে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে আগে থেকেই সেখানে জড়ো হন লাখো মানুষ। নাজাফে আনুষ্ঠানিকতা শেষে আলী খামেনির মরদেহ কুফা সেতু, সাউরাত আল আশরিন মোড় ও আল সাদরিন স্কয়ার অতিক্রম করে কারবালায় নেওয়া হয়। সেখানে প্রথমে হজরত ইমাম হোসেন আলাইহিসসালাম এবং পরে হজরত আব্বাস আলাইহিসসালামের পবিত্র মাজারে নিয়ে যাওয়া হয় মরদেহ। পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় বিশেষ বিদায়ী আনুষ্ঠানিকতা। শোকযাত্রার পুরো পথ জুড়ে স্থাপন করা হয় শোকতাবু। কারবালার প্রধান সড়ক, চত্বর ও গুরুত্বপূর্ণ স্থানগুলো কালো পতাকায় ছেয়ে যায়। ধর্মীয় শোকগাথা, দোয়া ও বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ বিদায় জানান অংশগ্রহণকারীরা। বিপুল জনসমাগমে শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় তীব্র যানজট। ইরাকের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে আসা অসংখ্য শোকাহত মানুষ এতে অংশ নেন। আয়োজকরা জানান, কয়েক ঘন্টার জন্য নির্ধারিত অনুষ্ঠান হলেও জনসমাগমের কারণে এটি কারবালার আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ শোক সমাবেশে পরিণত হয়। কারবালার আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ আবার ইরানে নেওয়া হবে। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করার কথা রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রাজ্য পুলিশের দাবি, ঘটনার পুনর্গঠনের জন্য তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই সে পালানোর চেষ্টা করে এবং এক পুলিশ কর্মীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ গুলি চালায়, তাতে মৃত্যু হয় প্রভাসের। আগেই জানানো হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই আবহে প্রধান অভিযুক্তের মৃত্যু পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ছেলের কাজে ক্ষুব্ধ প্রভাসের মা তার দেহ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, এমন ঘটনার পাশে নেই তিনি। বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা এখন তুঙ্গে। সেরা 16 লড়াই শেষে চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইন আপ। বাছাই হয়ে গেছে শেষ 8 দল। নির্ধারিত হয়েছে ভেন্যু আর সময়, যেখানে ফ্রান্স, মরক্কো ছাড়াও উত্তেজনা ছড়াচ্ছে 2 ইউরোপিয়ান জায়ান্ট স্পেন, বেলজিয়ামের লড়াই। যদিও সবার আগ্রহের কেন্দ্রবিন্দু আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ ঘিরেই। আসছে 3 দিনে 4টি হাই ভোল্টেজ লড়াই দেখতে যাচ্ছেন ফুটবল প্রেমীরা। বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পেতে কারা এগিয়ে যাবে পরের রাউন্ডে, তারই ফয়সালা হবে এই কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালের প্রথম লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স, মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফক্সব্রোর বস্টন স্টেডিয়ামে। বাংলাদেশ সময় 10 জুলাই ভোর 2টায় শুরু হবে এই ম্যাচ। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে এবার আফ্রিকার প্রতিনিধি মরক্কো, যারা টানা দ্বিতীয়বার পা রাখল কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি স্পেন এবং বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের ইংলুড স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 11 জুলাই রাত 1টায়। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে আসা স্পেনের সামনে এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসা বিশ্বকাপের ডার্ক হর্স বেলজিয়াম। তৃতীয় ম্যাচে মুখোমুখি নরওয়ে বনাম ইংল্যান্ড। ব্রাজিলকে চমকে দিয়ে কোয়ার্টারে ওঠা আর্লিং হাল্যান্ডের নরওয়ের প্রতিপক্ষ হ্যারি কেইনের ইংল্যান্ড। ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় 12 জুলাই মধ্যরাত 3টায়।
আর আসরের শেষ কোয়ার্টারে সবচেয়ে আলোচিত ম্যাচ আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড। মিশরের বিপক্ষে এক ঝাঁক বিতর্ককে সঙ্গী করে নাটকীয় প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে ওঠা লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়াকে টাই ব্রেকারে হারানো সুইজারল্যান্ড। ম্যাচটি হবে কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় 12 জুলাই সকাল 7টায়। শীর্ষ 16 লড়াই শেষে গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে এগিয়ে লিওনেল মেসি। তার গোল সংখ্যা 8টি, 7টি করে গোল আছে কিলিয়ান এমবাপে এবং আর্লিং হ্যালান্ডের। তবে গোল কন্ট্রিবিউশনে আবার সমতায় মেসি এমবাপে, দুজনেরই সংখ্যাটা 9। অ্যাসিস্টে এগিয়ে এখনো মাইকেল ওলিসে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। দুর্দান্ত কামব্যাকে ইজিপ্টকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পা রাখলেও গণমাধ্যম সয়লাভ নেতিবাচক মন্তব্যে। অনেকেরই দাবি রেফারির সুবিধা নিয়ে এই জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশেষ করে ইজিপ্টের একটি গোল বাতিল এবং ডি বক্সের মাঝে মোহাম্মদ সালার ফাউল উপেক্ষা করা নিয়ে চলছে সমালোচনা। যদিও ফিফার নিয়ম বলছে রেফারি যে সিদ্ধান্তগুলো দিয়েছে তা ছিল যৌক্তিক। আটলান্টা থেকে এস.এম. ইকবালের রিপোর্ট। অসম্ভবকে সম্ভব করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার ইজিপ্টের বিপক্ষে এই জয় নিয়ে যতটা না প্রশংসা হচ্ছে, তার চেয়ে বেশি সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন তোলা হয়েছে, আর্জেন্টিনা কি নিজ যোগ্যতায় কোয়ার্টার ফাইনালে পা রেখেছে, নাকি ফিফা অর্থাৎ রেফারি আর্জেন্টিনাকে সহায়তা করেছে? সোশ্যাল মিডিয়ায় মূলত যেই আলোচনাটা চলছে সেটা দুটো বিষয় নিয়ে। প্রথমটি হচ্ছে মোস্তফা জিকো তার গোল বাতিল, এবং দ্বিতীয়টি হচ্ছে কুতি রোমেরো মো সালাকে ফাউল করেছিলেন, রেফারি কেন মিশরকে ফাউল দিল না। এবার হচ্ছে আসলে ব্যাখ্যায় যাই। মোস্তফা জিকো দুর্দান্ত এক গোল করে মিশরকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় রেফারি ভিএআর সিদ্ধান্তে যায় এবং সেই সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। এর পেছনে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাটি হচ্ছে মিশর আর্জেন্টিনার দিকে বলটা নিয়ে আসে, তখন সেখানে স্পষ্ট দেখা যায় লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে মারুয়ান আইতা তার একটা ডুয়েল ক্ল্যাশ চলছিল, এবং সেই ক্ল্যাশের এক পর্যায়ে মারুয়ান লিসান্দ্রো মার্তিনেজের পায়ের পাতায় বুট দিয়ে আঘাত করেন। তো সেটা রেফারিং এ একেবারে স্পষ্ট ভাষায় বলতে গেলে অবৈধ। পরবর্তীতে ভিএআর চেক করে দেখেন যে এটা সত্যিকার অর্থেই ফাউল ছিল, যার কারণে মোস্তফা জিকোর যে গোলটি সেটি বাতিল করা হয়। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে। আর্জেন্টিনা ডি বক্সে দেখা যায় কুতি রোমেরো মো সালাকে ফাউল করেন। এখন প্রশ্ন হচ্ছে, আগেরটা যদি ফাউল হয় তাহলে এটা কেন ফাউল না? এইখানেও ফিফার স্পষ্ট একটা ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাটি হচ্ছে কুতি রোমেরো বা মো সালা যখন একে অপরের সঙ্গে বল নিয়ে কারাকারি করছিলেন, তখন বলে যে ফার্স্ট টাচ সেটা কুতি রোমেরো মো সালার এগেইনস্টে দেন, এবং ডুয়েল উইনে মো সালারকে হারিয়ে কুতি রোমেরো কিন্তু বলটি নিয়ে নেন। বল যখন লুজ করে ফেলেন মো সালা, পরবর্তীতে অসাবধানতাবশত মো সালার পায়ে গিয়ে লাগে কুতি রোমেরোর পা, যেটি আসলে ফিফার যে আইন সেটা স্পষ্টত অবৈধ না। সুতরাং যে দুটো ঘটনাকে সামনে আনা হচ্ছে এটি আদতে ঠিক না, এবং স্ক্যালোনির ট্যাকটিক্সে যে ঘাটতিগুলো লক্ষ্য করা গেছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রাটা আর খুব একটা লম্বা হবে না। আটলান্টা স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা মিশর ম্যাচে ফিফার আইনের মধ্যে থেকে রেফারি সব সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন ফিফার সাবেক রেফারি এবং বাফুফের প্রধান রেফারি আজাদ রহমান। একই রকম সিদ্ধান্ত বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে এসেছে, তাই এসব নিয়ে বিতর্ক না করে বাংলাদেশের ফুটবল প্রেমীদের খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন এই ফিফা রেফারি। উত্তেজনায় ঠাসা আর শ্বাসরুদ্ধকর মুহূর্ত। খেলোয়াড়দের অবৈধ ট্যাকল নাকি রেফারির আইনসিদ্ধ সিদ্ধান্ত, এমন বিতর্ক আর প্রশ্নে বহুদিন ফুটবল প্রেমীদের মনে শিহরণ জাগাবে আর্জেন্টিনা মিশরের ম্যাচ। নামকরা ফুটবলার, ভাষ্যকার থেকে শুরু করে সাধারণ মানুষের সমালোচনার কেন্দ্রে রেফারির দুই সিদ্ধান্ত। এমনকি মিশরও তদন্তের দাবি জানিয়েছে। আর্জেন্টিনা বলেই কি মিশরের তৃতীয় গোল বাতিল করা হলো? ডিবক্সের মধ্যে মোহাম্মদ সালাহকে ফাউল, এরপরও কেন আসেনি পেনাল্টির সিদ্ধান্ত? এমন প্রশ্নে ফিফার সাবেক এবং বাফুফের বর্তমান প্রধান রেফারি আজাদ রহমান মনে করেন রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ফুটে যদি দেখি, ফুট টু ফুট চ্যালেঞ্জে সেখানে নো কন্ট্যাক্ট, স্লাইডলি টাচ, মানে এরকম হয়েছে মনে হচ্ছে ভিডিওতে। একমাত্র রেফারি ওইটা রেফারিজ ভিউ থেকে দেখেছেন,
that was not foul. তার মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যেমন অ্যাডভান্টেজ পেয়েছিল, ঠিক তেমনি মিশরের 3 নম্বর গোলটি হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে ছাড় দেওয়া যেত, তবে আইনের বাইরে কিছুই করেননি রেফারি। কর্নার ফ্ল্যাগের কাছাকাছি ওইখানে দেয়ার ওয়াজ এ ফাউল, এবং ওই ফাউলটা ছিল হোল্ডিং প্লাস স্টেপিং অন ফুটস। অ্যাকর্ডিং টু ল ইট ওয়াজ ফাউল, কিন্তু রেফারি তখন কিন্তু ওইটা ব্লক করেননি। রেফারি তার ডিসিশনটা রিভিউ করেছে এবং হি হ্যাজ টেকেন দ্য কারেক্ট ডিসিশন। এই ফুটবল বিশ্লেষক মনে করেন, চলতি বিশ্বকাপে ডিআর কঙ্গো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ডিবক্সের মধ্যে কেইনের ফাউলও একই আইনে আমলে নেওয়া হয়নি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ভিআর এর এমন লফুল সিদ্ধান্তের নজির রয়েছে। ডিসিশনটা তো একটু এদিক সেদিক হবেই, তবে রেফারি ওয়াজ ভেরি কারেক্ট। আমরা শুধু খেলাটাকে উপভোগ করি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকলেও মেসির বিশ্বাস ছিল জিতবে আর্জেন্টিনা। সচরাচর ম্যাচ শেষে গণমাধ্যমে এড়িয়ে গেলেও মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর সাংবাদিকদের সাথে 20 মিনিট কথা বললেন আর্জেন্টাইন সুপারস্টার। বললেন ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবেন না তিনি, আর এই জয়টা তাদের প্রাপ্য ছিল। অবিশ্বাস্য এক ম্যাচ জিতে এখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। একটা সময় ইজিপ্টের বিপক্ষে যখন 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দল, অনেকেই ধারণা করেছিলেন এখানেই শেষ হতে চলেছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছেন খুদে জাদুকর এবং তার দল। প্রত্যাবর্তনের এক অবিস্মরণীয় গল্প লিখে আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে শীর্ষ 8-এ। ইজিপ্টের বিপক্ষে যখন একটি পেনাল্টি মিস করেন লিওনেল মেসি, আমরা তখনও দেখেছি পুরো স্টেডিয়াম মেসির পাশে ছিলেন এবং মেসি সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা সচরাচর দেখেছি লিওনেল মেসি ম্যাচ জিতলেও হয়তোবা খুব বেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না মিক্স জোনে, তবে আজকে তিনি প্রায় 15 থেকে 20 মিনিট বিভিন্ন জায়গায় থেমে থেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন একটা মুহূর্তের জন্য তাদের মনে হয়নি যে তারা এই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। তাদের মধ্যে সেই মনোবল, সেই আত্মবিশ্বাস ছিল। আমরা যখন 2-0 ব্যবধানে পিছিয়ে ছিলাম তখনও আমাদের বিশ্বাস ছিল, আমরা জানতাম এটা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত এটা ছিল আবেগের বহিঃপ্রকাশ। পরের পর্বে যাওয়া এবং বিশ্বকাপে টিকে থাকাটা বড় স্বস্তি, কারণ আমরা বাড়ি ফিরে যেতে চাইনি। আমাদের মনে হয়েছিল যে আমাদের টুর্নামেন্টে টিকে থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়াটা প্রাপ্য ছিল, আর ঈশ্বরকে ধন্যবাদ, আমরা তা করতে পেরেছি। মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল এই রেকর্ডগুলো করে কেমন লাগছে তার। মেসি কিন্তু বলেছেন রেকর্ডের পেছনে তিনি ছোটেন না, তবে রেকর্ডগুলো করে তার ভালো লাগছে। আমি রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না, ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই এটা হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, দলটা ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে এবং যেভাবে জয়টি এসেছে তা নিয়ে খুবই আনন্দিত। এখন পর্যন্ত গ্রুপ পর্ব খুব সহজেই পার হলেও এই নকআউট ফেজে যে দুটো ম্যাচ খেলেছে দুই আফ্রিকান প্রতিপক্ষ, দুই প্রতিপক্ষের বিপক্ষেই তাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তবে এই ম্যাচগুলো তারা যেভাবে জিতেছে তাতে করে তাদের আত্মবিশ্বাস কিন্তু আরো বাড়ছে। লিওনেল মেসি এটাও বলেছেন তারা স্বপ্ন দেখছেন এখান থেকে আরো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার এবং শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল জিতে আরো একটা ট্রফি জয়ের। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পিছিয়ে পড়া ম্যাচে এনজো ফার্নান্দেজের গোলে জিতেছে আর্জেন্টিনা, আর তাই বিশ্বকাপে মিশরের বিপক্ষে এই ম্যাচটা বিশেষ কিছু এনজো ফার্নান্দেজের স্ত্রী ভ্যালেন্তিনা কারবান্তেসের কাছে। ম্যাচে চাপ তৈরি হলেও তার বিশ্বাস ছিল আর্জেন্টিনা কামব্যাক করবে। বিশ্বকাপে মেসিদের অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভ্যালেন্তিনা। আটলান্টা থেকে এস.এম. ইকবালের রিপোর্ট। এমন কামব্যাক কবে করেছে আর্জেন্টিনা, তার সহসায় মনে পড়ার কথা না দেশটির বার ফুটবল ভক্তদেরও, হয়তো কখনোই না। একেবারে নিভে যাওয়া বাতিটাই যেন জ্বালিয়েছেন রোমেরো, মেসি, এনজো ফার্নান্দেসরা। আর্জেন্টিনার অবিশ্বাস্য এই কামব্যাক মাঠে বসে উপভোগ করেছেন উইনিং স্কোরার এনজো ফার্নান্দেসের স্ত্রী ভ্যালেন্তিনা কারবান্তেস। বিশ্বকাপের শুরু থেকে প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে তার সরব উপস্থিতি। তবে এদিনের জয়টা তার কাছে বাড়তি আনন্দের, কেননা জয়সূচক গোলটা যে এসেছে এনজোর মাধ্যমে। এটা সত্যিই অসাধারণ। আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম। এনজো দারুণ গোল করেছে, যেটা আমার বিশ্বাসই হচ্ছিল না। সত্যি বলতে আমি আজ ভীষণ ভীষণ আনন্দিত। মিশর ম্যাচ মারাত্মক স্নায়ু পরীক্ষা যেমন নিয়েছে আর্জেন্টিনার, একই সঙ্গে এই ম্যাচ দেখতে আসা তার পরিবারের সদস্যদেরও। তবে এই বিষয়টি নিয়ে বিচলিত নন ভ্যালেন্তিনা। তার মতে এটা পার্ট অফ গেম, পরের ম্যাচে হবে না তার পুনরাবৃত্তি।
এটা ঠিক, ইজিপ্ট আমাদের ভুগিয়েছে, তবে আমার বিশ্বাস ছিল আর্জেন্টিনা ফিরে আসবে এবং তাই হয়েছে। এটা খেলার অংশ, কিন্তু এটা ঠিক গেল দুটো ম্যাচ আমাদের জন্য বেশ কঠিন ছিল। বাংলাদেশ যে দ্বিতীয় আর্জেন্টিনা সেটা এখন ভালো করেই জানা দেশটির প্রায় সব নাগরিকের। গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিষয়টি জানেন এনজোর স্ত্রীও। বিশ্বকাপে মেসিদের অকুণ্ঠ সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের শেষ নেই। তারা যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে এটা সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি তাদের ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি এই ভালোবাসার সামনের দিনেও অব্যাহত থাকবে। শুধু এনজোর স্ত্রী নন, এদিন আটলান্টায় মেসিদের সাপোর্ট করতে উপস্থিত ছিলেন কুতি রোমেরো, রদ্রিগো ডে পল সহ আরো অনেক ফুটবলারের পরিবারের সদস্যরা। মাঠে পারফর্ম করেন ফুটবলাররা, সেই উত্তেজনা ছুঁয়ে যায় গ্যালারিতে বসে থাকা তাদের পরিবারের সদস্যদেরও। ইজিপ্ট ম্যাচে ঠিক তাই হয়েছে, তবে শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের গোলে উতরে গেছে আর্জেন্টিনা, যা গ্যালারিতে বসে বেশ উপভোগ করেছেন তার স্ত্রী ভ্যালেন্তিনা। তার প্রত্যাশা এই পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে পরের ম্যাচগুলোতেও তিনি হয়ে উঠবেন আর্জেন্টিনার জয়ের কাণ্ডারি। আটলান্টা স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে মিশর ম্যাচ জিতলেও একের পর এক সমালোচনায় বিদ্ধ হচ্ছেন লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা। তবে শত সমালোচনার ভিড়েও সাবেকদের প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি ও আর্জেন্টিনার লড়াকু মনোভাব দেখে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। তার কাছ থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে বলে মনে করেন তিনি। এ বয়সেও মেসির জয়ের ক্ষুধা, দলে একতাবদ্ধ মানসিকতার প্রশংসা করেছেন সুইডিশ কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচ। মার্সিডিজ বেঞ্চ অ্যারেনায় মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর থেকে মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন মেসিরা। কেউ মিশরের পক্ষ নিয়ে আর্জেন্টিনাকে ধুয়ে দিচ্ছেন, কেউ আবার প্রশংসায় ভাসাচ্ছেন। ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দুনিয়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মেসিদের এমন সাফল্যের পর হৃদয় উজাড় করা ভালোবাসায় সিক্ত করেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রিভালদো। মেসি ও আর্জেন্টিনার লড়াকু মনোভাব দেখে মুগ্ধ তিনি। ৩৯ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছে, এখনও আর্জেন্টিনার জার্সির প্রতি তার আবেগ একই রকম রয়েছে। সে উদযাপন করছে, প্রয়োজনে লড়াই করছে। পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলে অপরাধ বোধে কাঁদছে, আবার সে আক্ষেপ ঘোচাতে নিজেকে উজাড় করে দিচ্ছে। দলের সবার মাঝে ঐক্যের বন্ধন তার কারণেই শক্ত হয়েছে। সে এক কথায় অসাধারণ। তার মতো ফুটবলার খুঁজে পাওয়া কঠিন। মেসির কাছ থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন সুইডিশ কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচ। সে আগেই বিশ্বকাপ জিতেছে, বেশ কয়েকবার কোপা আমেরিকা জিতেছে। ক্লাব ফুটবলে তার রেকর্ড ও সাফল্যের ছড়াছড়ি। ব্যালন ডিওর জিতেছে অসংখ্যবার। চাইলেই তার অর্জনের তালিকার কথা বলে সময় পার করে দেয়া যায়, কিন্তু এ বয়সেও সে থামতে চায় না। তার জয়ের ক্ষুধা শেষ হয় না, এটা সত্যিই বিস্ময়ের। তার কাছ থেকে নতুন প্রজন্মের শেখার আছে অনেক কিছু। মেসির মতো ফুটবলার আবার কবে পৃথিবীতে জন্মাবে তা জানা নেই ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার থিয়েরি অরির। কোয়ার্টার ফাইনালেও মেসি এমন চমক উপহার দেবে বলে আশা তার। পারভিন আক্তার, সময় সংবাদ। কাতার বিশ্বকাপের তুলনায় মরক্কো এখন অনেক শক্তিশালী। তাদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জেতা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ফরাসি স্ট্রাইকার ফিলিপ মাতেতা। বৃহস্পতিবার রাতে বোস্টনে দ্য অ্যাটলাস লায়ন্সের বিপক্ষে নামার আগে সতর্ক ফ্রান্সের ফুটবলাররা। সেমিফাইনালে ওঠার মিশনে কোনো ভুল করতে চায় না ফরাসিরা। এদিকে মরক্কো ম্যাচের আগে একাধিক ফুটবলারের ইনজুরিতে চিন্তায় ফ্রান্স। মাইকেল ওলিসের কাট সমস্যার সমাধানে ফিফার কাছে আপিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়াচ্ছে ফ্রান্স মরক্কো ম্যাচ। আল বাইদ স্টেডিয়ামে 2022 সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও দেখা হয়েছিল দু দলের। সেবার ফরাসিদের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছিল দ্য অ্যাটলাস লায়ন্স। তবে এবার আগে ভাগেই দেখা হচ্ছে দু দলের। সময়ের স্রোতে পরিপক্ক আশরাফ হাকিমিদের মরক্কো। বিশ্বকাপের ব্রাজিলের গ্রুপে থেকেও দাপটের সঙ্গে এ পর্যন্ত এসেছে তারা। রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডস, শীর্ষ 16তে কানাডার যাত্রা থামানো মরক্কোকে নিয়ে কোয়ার্টার ফাইনালে সতর্ক ফ্রান্স। আফ্রিকার পরাশক্তিদের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি ও কার্ড সমস্যায় চিন্তায় রাতের ঘুম হারাম ফরাসিদের। স্বস্তির খবর বলতে শুধু মার্কাস থুরামের অনুশীলনে ফেরা। অ্যাবডাক্টারের চোটে ভোগা অরেলিয়া চুয়ামেরি এখনও আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। মাইকেল ওলিসের হলুদ কার্ডের সমস্যার সমাধানে ফিফার কাছে আপিল করেছে 2018 সালের চ্যাম্পিয়নরা।
প্রতিবন্ধকতার মাঝেই ম্যাচ জয়ের লক্ষ্য ফ্রান্সের। মরক্কোর ম্যাচগুলো পর্যালোচনা করে ছক কষছেন ফুটবলাররা। বর্তমান মরক্কো দলটাকে আপনার সমীহ না করে উপায় নেই। কাতার বিশ্বকাপের সময় ওরা যেমন ছিল, 4 বছর পর ওরা আরো শক্তিশালী, আরো গোছালো। ফিফা র্যাঙ্কিং এও 6 নম্বরে আছে। আমরা তাদের সমীহ করছি, তবে আমরা ম্যাচটা জিততে চাই, নয়তো আমাদের বিশ্বকাপের যাত্রা থেমে যাবে ওদের কাছে হেরে। কানাডার বিপক্ষে মরক্কোর শুরুটা কিছুটা কঠিন ছিল, কিন্তু তারা সেই প্রতিকূল পরিস্থিতি সামলে নিয়ে কোনো গোল হজম করেনি। নিজেদের আধিপত্যের সময়গুলো কাজে লাগিয়ে পাওয়া সুযোগগুলো গোলে পরিণত করেছে। সুতরাং এই দলটিকে আমাদের সত্যিই গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমরা জানি এটি খুব কঠিন ম্যাচ হতে চলেছে। আমরা খেলাটি জিতে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সম্ভাব্য সেরা উপায়ে খেলার চেষ্টা করব। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর দেশটির সিনেটরের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এ ঘটনার রেশ সামলে নিয়ে মরক্কো ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন ফরাসি স্ট্রাইকার। সতীর্থরাও তাকে সব ধরনের সহায়তা দিচ্ছেন বলে জানান রিসার। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের উত্তাপ মাঠ থেকে ছড়িয়ে পড়েছে কূটনীতির অঙ্গনেও। ন্যাটো সম্মেলনে নিজ দেশের জার্সি গায়ে শুভেচ্ছা বার্তা বিনিময় করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে। এ সময় ফুটবল নিয়ে হাস্যরসে মেতে ওঠেন দুই প্রধানমন্ত্রী। তুরস্কের রাজধানীর আঙ্কারায় ন্যাটোর সম্মেলনে অংশ নিয়েছেন সংস্থাটির সদস্য রাষ্ট্রের নেতারা। যেখানে বিশ্ব রাজনীতি নিয়ে হয় গুরুত্বপূর্ণ সব আলোচনা, সেখানে এবার দেখা গেল ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান দেশ, ইংল্যান্ড ও নরওয়ে। সেই ম্যাচের আগেই সৌহার্দ্যের বার্তা দিলেন দেশ দুটির প্রধানমন্ত্রী। ন্যাটোর সম্মেলন চলাকালীন সময়ে এক ফাঁকে নিজ দেশের জার্সি গায়ে হাজির হন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ফুটবল নিয়ে রসিকতায় মেতে ওঠেন দুজনই। এ সময় মজার ছলে নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস গার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ৪৫ বছর আগে নরওয়ের কাছে ইংল্যান্ডের হারের স্মৃতি মনে করিয়ে দেন। তবে স্টারমার জানান এবারের বিশ্বকাপটা শুধু থ্রি লায়নদের জন্য। 45 years ago, Prime Minister, Norway played England in the qualification, and we won. And the radio commentator said, "Maggie Thatcher, can you hear me? Your boys took a hell of a beating." Yeah, but what you're leaving out of account is that England only win the World Cup under Labour governments, 1966. So the time is ours. Wait and see. It will be a great match. Nice to see you. 90 মিনিটের খেলা ছাপিয়ে ফুটবল যে কখনো কখনো হয়ে ওঠে কূটনৈতিক সৌহার্দ্যের ভাষা, ন্যাটো সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল মুহূর্ত তা আরও একবার মনে করিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। প্রতীকী এই আয়োজনে ফুটে উঠেছে নরওয়ে ও ইংল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আগামী রোববার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মায়ামির গার্ডেন স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপের মাঠে শুধু ফুটবল নয়, এবার আলোচনায় বর্ণবাদও। জনপ্রিয় ইউটিউবার আইশন স্পিডকে উদ্দেশ্য করে এক দর্শকের বর্ণবাদী মন্তব্যের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। একই সঙ্গে জানিয়েছে বিশ্বকাপে ঘৃণা ও বৈষম্যের কোনো জায়গা নেই। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে মিশরীয় কোচ হোসাম হাসান রেফারির সামনে দুই হাত কবজির কাছে ক্রস করে এক্স চিহ্ন নিয়েও চলছে নানা আলোচনা। তবে ফরাসি রেফারি সেই সংকেত আমলে না নিয়ে উল্টো হাসানকেই হলুদ কার্ড দেখান। বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শেষ 16 ম্যাচ চলাকালে লাইভ স্ট্রিম করছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আইশো স্পিড। তার আসল নাম ড্যারেন ওয়াটকিনসন জুনিয়র। সে সময় গ্যালারি থেকে এক সমর্থক তাকে স্প্যানিশ ভাষায় বলেন, "গো ক্রাই টু দ্য জু", যার বাংলা অর্থ দাঁড়ায় চিড়িয়াখানায় গিয়ে কাঁদো। এ মন্তব্যকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন অনেকেই। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, বর্ণবাদ, ঘৃণা ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশ্বকাপ ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার উৎসব। তাই এই মূল্যবোধের বিরুদ্ধে যে কোনো আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ফিফা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে হোসাম হাসান রেফারির সামনে দুই হাত কবজির কাছে ক্রস করে এক্স চিহ্ন তৈরি করেন। ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড় বা কর্মকর্তারা মাঠে বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে এই সংকেত ব্যবহার করতে পারেন। তবে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের সেই সংকেত আমলে না নিয়ে উল্টো হাসানকে হলুদ কার্ড দেখান।
ফিফার 3 ধাপের প্রোটোকল অনুযায়ী এমন অভিযোগ পেলে প্রথমে ম্যাচ সাময়িক বন্ধ করা, পরে প্রয়োজন হলে স্থগিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ম্যাচ পরিত্যক্ত করার ক্ষমতা রয়েছে রেফারির। তাই হাসানের এক্স ইঙ্গিত বা স্পিডের সঙ্গে দর্শকদের আচরণ নতুন করে প্রশ্ন তুলেছে, মাঠে বর্ণবাদ বিরোধী প্রোটোকল বাস্তবে কতটা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবারে ক্রিকেট। সিরিজ রক্ষার মিশনে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে নাহিদ রানার রেকর্ড করা বোলিং, এরপরও ব্যাটিং ব্যর্থতায় হারে টাইগাররা। সে ম্যাচের ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল। ইনজুরির কারণে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। হারারি স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। বিশ্বকাপের উন্মাদনার মাঝেই হতাশার জিম্বাবুয়ে সফর কাটছে বাংলাদেশের। একমাত্র টেস্ট 2.5 দিনে হারের পর ওয়ানডে সিরিজের শুরু ব্যর্থতা দিয়ে। অথচ আগের 4 সিরিজে ঘরের মাঠে টাইগারদের শিকারের তালিকায় ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো নাম। চিত্রটা বদলে গেল দেশের বাইরে খেলতে নেমেই। আসন্ন বিশ্বকাপের যৌথ আয়োজক জিম্বাবুয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই কন্ডিশনে নিজেদের পরখ করে নেওয়ার দারুণ সুযোগ এটা, যেখানে বলাররা ধারাবাহিকতা বজায় রাখলেও ব্যাটাররা করেছেন হতাশ। নাহিদ তাসকিনদের কল্যাণে 142 রানের লক্ষ্য পেয়েও শান্ত মুসাদ্দেকরা প্রথম ম্যাচে গুটিয়ে যায় মাত্র 116 রানে। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারের শঙ্কাও উকি দিচ্ছে টাইগারদের। এর আগে 2022 সালেও ব্যাট হাতে ব্যর্থ ছিল টাইগাররা। মূলত দেশটির চ্যালেঞ্জিং কন্ডিশন ও উইকেটের বাড়তি বাউন্সের কারণেই হতাশাজনক পারফর্ম করছেন ব্যাটাররা, এমনটাই মনে করেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এই জায়গার কন্ডিশনটা টোটালি ডিফারেন্ট। আমাদের দেশে এখন প্রচুর গরম, এখানে কিন্তু ঠান্ডা একটা ওয়েদার এবং উইকেটটাও যদি দেখেন যে এক্সট্রা একটা বাউন্স, পেস সব কিছুই আছে। অ্যাডজাস্ট করছে, ট্রেনিং ভালো হচ্ছে, হয়তো ম্যাচে এক্সিকিউশনটা ভালো হয়নি। ফার্স্ট ম্যাচটা ভালো শুরু হয়নি, সেকেন্ড ম্যাচ আজকে আমরা টিম হিসাবে প্র্যাকটিস করেছি, তো আশা করবো আমরা ব্যাটসম্যানরা সবাই ঘুরে দাঁড়াবো, চাইবো সবাই বেস্টটা দিয়ে ম্যাচটা উইন করতে। পাশাপাশি বাংলাদেশের তুলনায় হারারের বাউন্ডারির দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 মিটার বড়। কোচ আশরাফুলের মতে সেখানকার উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেনি টাইগাররা, তবে নিজ দল নিয়ে পূর্ণ আস্থা তার। বিশ্বাস পরের 2 ম্যাচেই ঘুরে দাঁড়াবেন ব্যাটাররা। জিম্বাবুয়ের এখন যে পেস বোলিং ইউনিটটা আছে খুবই চমৎকার পেস বোলিং ইউনিট। তারা হাইট যেমন এবং তাদের উইকেট থেকে এক্সট্রা একটা বাউন্স তারা পাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা হয়তোবা ওই জায়গাটা মিসিং, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আমি শিওর যে নেক্সট 2টা ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা তাদের রিদমে চলে আসবে ইনশাল্লাহ। সিরিজ সমতায় আনার ম্যাচে একাদশেও আসতে পারে পরিবর্তন। রিশাদের পরিবর্তে দেখা যেতে পারে তানভীরকে। রাফি আমিন, সময় সংবাদ। বিশ্বকাপের বল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে 1000 ফুটবল উপহার পেল বাফুফে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার মঙ্গলবার উপহার তুলে দেন সভাপতি তাবিত আওয়ালের হাতে। প্রান্তিক পর্যায়ে আর একাডেমিগুলোতে এই ফুটবল বিতরণ করবে বাফুফে। সামনের দিনে পাকিস্তানের সঙ্গে ফুটবলীয় কূটনীতি বাড়ানোর লক্ষ্য দেশের ফুটবল কর্তাদের। বিশ্বকাপে না থাকলেও পাকিস্তানের তৈরি করা বল ঠিকই মাতাচ্ছে বিশ্বকাপের মাঠ। শিয়ালকোটের সেই প্রতিষ্ঠান এবার বল পাঠালো বাংলাদেশে। পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে বুঝিয়ে দেয়া হলো 1000 বল। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন এই বল হস্তান্তর আনুষ্ঠানিকতায়। সেখানে 2 দেশের সম্পর্ক উন্নয়নে এমন উদ্যোগের প্রশংসা করেন বাফুফের সভাপতি। আমরা পাকিস্তানি ব্র্যান্ডেরই বাট সেম ওয়ার্ল্ড কাপ কোয়ালিটি ফুটবলটাকে আজকে বাংলাদেশে আমরা ইউজ করেছি আমাদের অনন্ত 17 মেয়েরা, এবং আগামীতে বাংলাদেশের গ্রাম পর্যায়ে এই বলটা ব্যবহার করা হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে আমরা সবসময় প্রস্তুত বাংলাদেশের বাইরে যত বন্ধু রাষ্ট্র আছে সকল মেম্বার অ্যাসোসিয়েশনের সাথে আমরা কাজ করতে চাই। ফুটবল ডেভেলপমেন্টে এভরি অপরচুনিটি আমরা সিক করব, এভরি অপরচুনিটিকে আমরা কাজে লাগাবো। শুধুমাত্র ফুটবল নয়, স্পোর্টস মেডিসিন সহ অন্যান্য বিষয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় বাফুফে। আলোচনা চলছে বহুজাতিক টুর্নামেন্ট নিয়েও। নারী ফুটবল দলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটার হাই কমিশন।
পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে পাওয়া এই বল প্রান্তিক পর্যায়ে আর একাডেমিগুলোতে বিনামূল্যে বিতরণ করবে বাফুফে। বাংলাদেশের কন্ডিশন বিবেচনায় এই বল তৈরি করা হয়েছে বিশেষভাবে। এই পার্টিকুলার ফুটবলটা তারা বাংলাদেশ এবং বাংলাদেশের টপোগ্রাফিকে মাথা রেখে করেছে। সো সেই হিসাবে তাদের তরফ থেকে একটি অত্যন্ত ভালো জেস্টার আমি বলবো, এবং আমি বিশ্বাস করি যেটা আবারও আমরা যেটা সবসময় জোর করি ফুটবল ডিপ্লোমেসির উপরে, ফুটবল ডিপ্লোমেসির একটি ছোট্ট ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা দুই দেশের সম্পর্কটা আরো গভীর করব। ফুটবল সরবরাহকারী প্রতিষ্ঠান মলটেনের সঙ্গে চুক্তিবদ্ধ বাফুফে। প্রতি বছর 2000 বল কেনা হয়, চুক্তির অংশ হিসেবে বিনামূল্যে দেয়া হয় আরও 2000। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড় ধসে একের পর এক প্রাণহানি, কক্সবাজারে মাদ্রাসা শিক্ষার্থী সহ 8 ও চট্টগ্রামে 2 জনের মৃত্যু। বৃষ্টি আর ঢলে বিপর্যস্ত পার্বত্য 3 জেলা, সাজেকে আটকা কয়েক শত পর্যটক। শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বদ্ধপরিকর সরকার, সুশাসন নিশ্চিতের অঙ্গীকার। এবং গণভোটের রায় নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। দেশে আর রক্তপাত না চাইলে দ্রুত বাস্তবায়নের আহ্বান 11 দলের। এ ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।